আমরা স্যার একদম এটা মানে ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হয়। হ্যাঁ ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হয়। আচ্ছা আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা যাদের কাছে যে মোবাইল আছে ওরা একটু ইয়ে করো, আমার পিসি পুরো রিসেট দিছিলাম তো। এটা দেখা যায়, স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায়। আচ্ছা আমাদের এই যে ইলেকট্রিক্যাল এই কোর্সে অনেক বিষয় তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে আসছো বা এসএসসি তেও কিছু কিছু বিষয় পড়ে আসছো। ওহমস লটা সবার মনে আছে? যে কোনো একজন একটু বলো তো। আমাদের এই ইলেকট্রিক্যালে তোমার তিনটা থিওরি একদম মানে খুব ভালো করে জানতে হবে, যে একটা হলো ওহমস ল, একটা হলো কারশফ ভোল্টেজ ল, একটা হলো কারশফ কারেন্ট ল। এই তিনটা জিনিস যদি তোমরা ভালো করে জানো তাহলে আশা করি সার্কিট বুঝতে তোমাদের সমস্যা হবে না। আচ্ছা এখন ওহমস লটা কেউ একজন বলতে পারবা যে এটা কি আসলে? আমরা সহজভাবে যদি বলি যে ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স অথবা আমরা যেটাকে বলি ভোল্টেজ এবং কারেন্ট এর রেশিও হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? ভি ডিভাইডেড বাই আই সমান সমান আর, এই তো নাকি? হ্যাঁ, যদি টেম্পারেচারের চেঞ্জ না হয়। আচ্ছা এইটুক যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখন এই সকল ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে কি ভি ডিভাইডেড বাই আই সমান সমান কনস্ট্যান্ট? এটা তো নাও হতে পারে, যে একটা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, হতে পারে না? হ্যাঁ, যে ক্ষেত্রে ব্যতিক্রম সেগুলোকে বলে নন লিনিয়ার সার্কিট, আর যে ক্ষেত্রে এই ভি এবং আই এর রেশিও একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, এই ক্ষেত্রে এগুলোকে আমরা বলবো লিনিয়ার। খেয়াল করো আমাদের এরপরে আসো যে কার্সফস ভোল্টেজ ল এবং কার্সফস কারেন্ট ল। আমি লাস্ট ক্লাসে মানে এই দুইটার উপরে লেকচার দিছিলাম, খেয়াল আছে কিনা? কেভিএল কেসিএল বোঝানো হয়েছিল তোমাদের? হ্যালো স্যার বুঝাইছিলেন কিন্তু অনেক আগে স্যার। আচ্ছা তোমাদের বইটা দেওয়ার উদ্দেশ্য হলো যে তোমরা নিজেরা একটু স্টাডি করবা, বুঝছো? আর যেহেতু তোমাদের অনলাইন পরীক্ষা হইলে ওপেন বুক এক্সাম হওয়ার সম্ভাবনা আছে, তো নিজেরা গ্রুপ ডিসকাশন করতে হবে, পড়াশোনা করতে হবে। আর আমাদের এই প্যান্ডেমিকের সময় আমরা যেহেতু অনেক কিছু মেনে নিচ্ছি, তো আমাদের একটু কষ্ট সহ্য করতে হবে। আচ্ছা এখন আসো, আমরা কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা জানি? তুল্যরোধ কিভাবে বের করতে হয়? জি স্যার করছিলাম। তাহলে আমরা ছোটখাটো দিয়ে একটা প্রবলেম সলভ করি নাকি? জি স্যার। আমরা ছোটখাটো দিয়ে একটা প্রবলেম নিয়ে করি। দেখো এই যে ফিগার 1.26, হ্যাঁ ফিগার 1.26, এই ক্ষেত্রে তোমার এই বি আর ও
এর মধ্যে তুল্যরোধ কত কিভাবে বের করবো? আমরা একটা একটা করে সার্কিট সলভ করা শিখলে মোটামুটি আমরা আশা করি আগাইতে পারবো। এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত? যে কোনো একজন বলো। আমরা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব তখন আমরা কোন পাশ থেকে শুরু করব? এটা হলো কি লাস্ট টাইম i4 যেখানে ওখান থেকে শুরু করব। আপনার ওই যে এইগুলো বাদ দাও, ওই কারেন্ট গুলো বাদ দাও, এখন তো আমরা রেজিস্ট্যান্স বের করব, কারেন্ট গুলো বাদ দাও। আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিভাবে বের করব? ওটা হবে আপনার 6 ওহম 1.6 ওহম ওই দুটো 6 যোগ ওহম করে আর তিনটা প্যারালাল কোনটা কোনটা? আপনি 4 আসে। প্যারালাল করে 4 আর তারপর 6। আচ্ছা, প্যারালাল এর ক্ষেত্রে এই যে এই দুটো প্যারালাল আমরা এই মুখে মুখে হিসাব করে ফেলতে পারি। এখানে তুল্যরোধ কত আসবে ইকুইভ্যালেন্ট? 2.4 2.4 4 4 24, হ্যাঁ 2.4। থ্যাংক ইউ। আচ্ছা, এর সাথে 1.6 কিভাবে আছে? সিরিজে সিরিজে আছে নাকি? আচ্ছা, তাহলে হলো আবার 4 হইলো, হ্যাঁ 2.4 প্লাস 1.6 4 হইলো। এই 4 আর 6 কিভাবে আছে? সমান্তরাল প্যারালাল। সমান্তরাল। প্যারালাল হলে আবার এখান থেকে আসবে কত? 4 4 24 ডিভাইডেড বাই 10। অন্যরা কি বুঝতে পারতেছো যে এটা কিভাবে আমরা বের করতেছি? জি স্যার। এগুলো নিজেরা একটু থাকবে, গ্রুপ ওটা সাথে ডিসকাস করে নেবা। 1.6 যারা যারা এখনো এটা ধরতে পারতেছো না, একটু গ্রুপ ডিসকাস করে নেবা, কারণ আমাদের সামনে আগাতে হবে, বুঝছো? তাহলে এখান থেকে আবার 2.4 আসে, 2.4 প্লাস 1.6 আবার যোগ করলে কত হয়? 4, হ্যাঁ তাই না? জি স্যার। আচ্ছা, আমি যদি এইটুকু করে দিই, একটা কোশ্চেন করে দিই যে এখানে টোটাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যদি বের করতে বলি তাহলে এই যে বি আর ওর ভিতর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বললে সেটা বের করতে পারবা না? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এইখান থেকে এই এই দেখো এই যে যেখানে আমি কাজটা ধরছি এইখান থেকে এই পয়েন্টে আমি এক তার দিয়ে কানেক্ট করে দিই, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে খেয়াল করো কিন্তু। জি স্যার, সেটা তো 1.6 আসবে শুধু। 1.6 সবাই একমত? 1.6 জি বুঝো কিন্তু, স্যার। হ্যাঁ এই খেয়াল করো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি আমি একটা তার দিয়া কানেক্ট করে দিই, হ্যাঁ জি স্যার। ওর হবে তো টোটালটা যদি আমি যখন বের করবো তখন এই যে বি আর ওর ভিতরে এই সার্কিটের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 4, 1.6 প্লাস 2.4 এটা যোগ করলে 4 হবে। কিন্তু আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে আমি একটা তার দিয়ে কানেক্ট করে দিলাম, হ্যাঁ এখন কি হবে? এখন স্যার রেজিস্ট্যান্স 1.6 হবে, তার কারণ হচ্ছে ইলেকট্রিসিটি Short circuit। সবসময় সোজা পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে, সবসময় এক্স্যাক্টলি, এই যে টোটালটা তখন শর্ট হয়ে গেল, শর্ট হইয়া এই 1.6 হবে তখন তার রেজিস্ট্যান্স। থ্যাংক ইউ। আচ্ছা, এখন তাহলে এই ক্ষেত্রে আমি আশা করতেছি যে তোমরা আমার চেয়ে তো এক্সপার্ট হয়ে গেছো, বুঝছো? এনিওয়ে 40 ভোল্ট। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলছে, দেখো এটা বোম্বের একটা ইউনিভার্সিটির কোশ্চেন করছে যে এই 4 ওহমের করসপন্ডিং কারেন্টটা বের করতে বলছে। আমি প্রথমেই প্রবলেমে চলে গেলাম, কারণ হলো যে আমি আশা করতেছি যে তোমরা ইন্টারমিডিয়েটে এগুলো অনেকেই করে আসছো এবং এগুলোতে খুব একটা তোমাদের জন্য সমস্যা হবে না। তো এখানে এই 4 ওহমের করসপন্ডিং কারেন্টটা বের করতে বলছে, দ্যাট মিন্স i3 বের করতে বলছে। i3 বের করার জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে? টোটাল রেজিস্ট্যান্সটা বের করে তারপরে 40 ভোল্টকে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কি বের হবে? আমার টোটাল আই বের হবে। এই মহিদুল শরীফ, ভিডিও অফ রাখো। 40 ভোল্টকে যদি আমি টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি তাহলে টোটাল কারেন্ট পাবো না আমি? জি স্যার। আচ্ছা, সেই কারেন্টটা এসে এই পয়েন্টে এসে কয়টা ভাগ হবে? 2টা ভাগ হবে না? এই আমার এই কথাগুলোর মধ্যেই কিন্তু তোমার কারসাস ভোল্টেজ বা কারসাস কারেন্ট গুলো কিন্তু এর মধ্যে নিহিত আছে। এই পয়েন্টে এসে 2টা ভাগ হবে না?
আচ্ছা, একটা ভাগ যাবে I1 এর দিকে, একটা যাবে I2 এর দিকে। এই I2 ভাগটা আবার সি পয়েন্টে এসে দুইটা ভাগ হবে, একটা যাবে I3 এর দিকে, একটা যাবে I4 এর দিকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার টোটাল কারেন্ট রয়েছে 40 ভোল্ট ডিভাইডেড বাই 4 ওহম, তাহলে কত বের হয়? আমার 10 এম্পিয়ার নাকি? আচ্ছা, 10 এম্পিয়ার কারেন্ট বের হইলে আমার এই দিকের রেজিস্ট্যান্স হলো এই যে I2, এই I2, I3, I4, এই দিকের আবার তুল্য রোধ হলো কত? 4 বের হয়েছিল ওই সময়, 4 ওহম বের হয়েছিল না? কারণ এই 4 আর 6 প্যারালাল, এই 4 আর 6 প্যারালাল থেকে আসছে 2.4, 2.4 প্লাস 1.6, 4 না? জি স্যার। আচ্ছা, 4 যদি হয় তাহলে I1 আর I2 এই কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি আমি। কারেন্ট ডিভাইডার রুল আমরা পড়ে আসছি না ইন্টারমিডিয়েটে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়? যেদিকে কারেন্টটা বের করবো, হ্যাঁ, তার অপোজিট রেজিস্ট্যান্স, অন্য রেজিস্ট্যান্সটা দিয়ে ওটা মাল্টিপ্লাই করবো নাকি, টোটাল কারেন্টটাকে ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে ভাগ করবো, এই না? এই তো বিষয়টা। হ্যাঁ, তাহলে আমার এখানে টোটাল কারেন্ট বের হইতেছে হলো 10 এম্পিয়ার। হ্যাঁ, 10 এম্পিয়ার কারেন্ট এসে একটা গেছে এই I1 এর দিকে, একটা I2 এই হিসাবে গেছে, I2 টা আবার সি পয়েন্টের দিকে এসে I3 এবং I4 হিসেবে ভাগ হয়ে গেছে, এই না? আচ্ছা, তাহলে আমি বের করব এখন I2 এর দিকে আমার কি কারেন্ট, I2 হিসাবে কি কারেন্ট গেছে, I2 হিসাবে আমার কতটুকু কারেন্ট গেছে সেটা বের করলে তো হয়ে যায় নাকি? সেইটা বের করার জন্য আমি কি করব, এই I কে আমি গুণ করব 6 ওহম দিয়া, ডিভাইডেড বাই হবে 6 প্লাস 4। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ, কারণ কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করছি। কারেন্ট ডিভাইডার রুলে কি, যে দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে, হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ কি হয়? সিরিজ সার্কিটে কারেন্ট ফ্লো কি হয়? সিরিজের সমান থাকে। দাঁড়াও, আমি একটা দেখাই। এটা হলো পেজ নাম্বার এইখানে রেজিস্ট্যান্স গুলো কিভাবে কানেক্টেড, সিরিজে না প্যারালালি? হুম, এই ফিগার 1.91 এ রেজিস্ট্যান্স গুলো কিভাবে কানেক্টেড তোমরা অ্যান্সার করো, ভুল হইলে তো আবার আমরা আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, সিরিজে এই সিরিজ সার্কিটে কারেন্ট ফ্লো, হ্যাঁ, এই 12 ভোল্টের কারণে যে কারেন্টটা এর মধ্যে দিয়ে পাস হবে R1, R2, R3, এর মধ্যে দিয়ে কারেন্ট পাসিংটা কি হবে, সেম হবে না ডিফারেন্ট হবে? সেম থাকবে স্যার। হ্যাঁ, সেম হবে। সবাই একমত, সবাই একমত? জি স্যার, সেম। আচ্ছা, এখানে ভোল্টেজ ড্রপ গুলো কি হবে? ডিফারেন্ট স্যার। রেজিস্ট্যান্স অনুসারে আর কি, রেজিস্ট্যান্স অনুসারে ভোল্টেজ ড্রপের মান ভেরি করবে, তাই না? রেজিস্ট্যান্স অনুসারে ভেরি করবে, যদি রেজিস্ট্যান্স গুলো মান একই থাকে তাহলে একই ভোল্টেজ ড্রপ হবে, যদি ভিন্ন থাকে ভিন্ন হবে, তাই না? আচ্ছা, প্যারালালের ক্ষেত্রে কারেন্ট কারেন্ট ফ্লো কি হবে? চেঞ্জ হবে স্যার। চেঞ্জ হবে, কারেন্ট ফ্লো চেঞ্জ হবে, ভোল্টেজ এক থাকবে, ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স কি হবে? সেম সেম থাকবে। থাকবে স্যার। সেম থাকবে। গুড, এই পয়েন্ট গুলোর অ্যান্সার দিতে পারলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসো, এই যে এইখানে কিন্তু ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার রুলস বলা আছে, তো এটা আমরা আলোচনা করে নিছি এই কারণে যাতে তোমাদের জন্য এইখানে এটা বুঝতে সুবিধা হয়। ফিগার 1.26,
আচ্ছা দেখো তাহলে এখন আমি যদি I2 কারেন্টটা বের করি তাহলে কি করতে হবে আমাকে I কে গুণ করতে হবে কি দিয়ে 6 দিয়ে নাকি ডিভাইডেড বাই 6 প্লাস 4 আমরা এইটুকু কি বুঝতে পারছি জি স্যার। কেন করছি বলতো স্যার এটা তো কারেন্ট ডিভাইডেড রুল, এটা তো স্যার। কারেন্ট ডিভাইডার রুল। তোমার নাম কি বলো? স্যার আমরা তো নিজে আছি। আচ্ছা তুমি এই ক্লাস শেষে অন্যদেরকে এই রুলস গুলো বুঝাবা। কারেন্ট ডিভাইডার রুলস, ভোল্টেজ ডিভাইডার রুলস এগুলো একটু বুঝাবো ওদেরকে, ঠিক আছে? আচ্ছা তাহলে 10 গুণ 6 ডিভাইডেড বাই 6 প্লাস 4 কত আসে? 6 অ্যাম্পিয়ার আসে। তাই না? আমার I2 পরিমাণ আসে না 6 অ্যাম্পিয়ার। এখন তাহলে I1 কত হয়? যদি I2 6 অ্যাম্পিয়ার হয় I1 কিন্তু বের করা ইজি। যদি এমন আসে যে আমি প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট, এইগুলো এক একটা ব্রাঞ্চ, তাই না? হ্যাঁ, আর এই যে পয়েন্টগুলো এক একটা নোড, বুঝছো? আর একটা ক্লোজড পাথ, একটা ইলেকট্রিক সার্কিটের একটা ক্লোজড পাথকে কি বলে? একটা লুপ বলে নাকি? খেয়াল করো। আর মেশ বলে কোনটাকে? মেশও একটা লুপ, কিন্তু এর মধ্যে আর কোনো লুপ এক্সিস্ট করে না, বুঝছো? আমরা ওই যে 5-6 এ পড়ছি না, সকল খারই খারক, সকল খারক খার নয়, এরকম পড়ছি না নাকি? হ্যাঁ জি স্যার। কি সকল নবী রাসূল, সকল রাসূল নবী নয়, এগুলো পড়ছি না আমরা? তো এই যে মেশ আর লুপের মধ্যে তফাৎটা বুঝতে পারছো? মেশ লুপ হলো সকল ইলেকট্রিক সার্কিটের একটা ক্লোজ পাথকে লুপ বলে, যে তুমি এই জিরো থেকে শুরু করে ও থেকে শুরু করে ও বি, হ্যাঁ এটার নাম যদি এ বি দি বা আরেকটা নাম দিই এ সি দি, হ্যাঁ এই যে কোনো একটা ক্লোজ পাথকে একটা লুপ বলে, বুঝছো? হ্যাঁ, আর মেশ হইলো সেটাও একটা লুপ, কিন্তু এর মধ্যে আর কোনো ছোট লুপ এক্সিস্ট করে না, বুঝছো? সামনে আমরা আলোচনায় আরো দেখবো, আমরা যখন মেশ অ্যানালাইসিস দেখাবো তখন এগুলো আরো ক্লিয়ার হবে। স্যার এখানে যদি I2 আর I1 এ যদি তার সংযোগ করে দেওয়া হয় তখন কি স্যার এটা মেশ হয়ে যাচ্ছে? কোনটা কোনটা? স্যার না, I2 আর একটা সার্কিটের ভিতরে যখন তোমার দেখাই, আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। আচ্ছা দেখো এই সার্কিটে দেখো ফিগার 1.59, খেয়াল করো এখানে লুপ আছে কয়টা? স্যার তিনটা স্যার। তিনটা স্যার। ঠিক আছে। তিনটা, সবাই একমত? জি আচ্ছা স্যার। মেশ আছে কয়টা? দুইটা। হ্যাঁ দুইটা মেশ আছে, কারণ হলো এই BACD একটা মেশ, সিডি এই যে এটা নাম দাও সিডি তোমার OS, এটা আর একটা মেশ। হ্যাঁ এইটা একটা মেশ, এইটা একটা মেশ, কারণ এর মধ্যে আর কোনো লুপ আছে? এটুকুর মধ্যে আর কোনো লুপ আছে? না স্যার। হ্যাঁ আচ্ছা, জি, আছে। কিন্তু লুপ কিন্তু তিনটা, কারণ এই যে BDAC এইটাও একটা লুপ, এই যে বড় এইটাও একটা লুপ। হ্যাঁ এই দুইটা লুপ, আর এর বাইরে BS এই যে সি এদিক থেকে এইটা বড়টাও একটা লুপ, তাই না? লুপ কিন্তু তিনটা, বুঝতে পারছো? জি স্যার। তাহলে লুপ আর মেশের তফাৎটা বুঝতে পারছো? এখানে এই সি পয়েন্টে তোমার এইটা একটা নোড। হ্যাঁ এখানে কারেন্ট ঢুকতেছে কোনটা? কত কারেন্ট ঢুকতেছে? আইওন ঢুকতেছে, বের হচ্ছে কি I2 আর I3। I3 সমান কি? I3 সমান I1 মাইনাস I2, অনলি I3 বের হচ্ছে, ঠিক না?
আর ব্রাঞ্চ গুলো তুমি ধরবা এই যে এ থেকে সি একটা এই ব্রাঞ্চ, সি থেকে এইটা একটা ব্রাঞ্চ, হ্যাঁ এই যে এই আর এইটা একটা ব্রাঞ্চ, এই ডি এটা কি ব্রাঞ্চ না ধরলেও সমস্যা নাই, কারণ এটা ওয়ার্ড দিয়ে করছো। সি ডি এইটা একটা ব্রাঞ্চ, হ্যাঁ। আচ্ছা তবে তাহলে আমাদের এই ক্ষেত্রে তোমার I2 বের হয়েছিল 6 এম্পিয়ার, এখন I1 কত? এটা আমি এই যে 10 মাইনাস 6 করলেই তো I1 বের হয়ে যায় নাকি? অথবা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারো আগের মতো, যে 10 ইনটু, হ্যাঁ মাইনাস করলেই হয়ে যায়। তো তুমি তো মানে দেখা গেছে যে ইসে এই ক্ষেত্রে আমাদের চেয়েও তুমি আরো জিনিয়াস, বুঝছো, যে মাইনাস করলেই হয়ে গেল। আমি একটু ঘুরাই বলতে চাইছিলাম, তুমি আরো শর্টকাট কি করে দিচ্ছ। হ্যাঁ তাহলে 4 এম্পিয়ার, এখন তুমি যেভাবেই বের করো তোমার নিয়ম ঠিক থাকলেই হবে। আচ্ছা এখন এই 6 এম্পিয়ার এসে সি পয়েন্টে এসে আবার কয়টা ভাগ হয়েছে? দুইটা, একটা হলো I3 একটা I4। এখন এখানে আবার কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করো। হ্যাঁ কি অ্যাপ্লাই করা যাবে না? 6 ইনটু এই 6, কারণ 6 এম্পিয়ার কারেন্ট এসেই তো দুটো ভাগ হয়েছে। 6 ইনটু এই রেজিস্ট্যান্স 6 ডিভাইডেড বাই 6 প্লাস 4, তাহলে 36 ডিভাইডেড বাই 10 কত আসে? এই 3.6 এম্পিয়ার। হ্যাঁ কি মিলছে? এখন এই ধরনের প্রবলেম গুলো আসলে পারা যাবে। এই ধরনের সার্কিটে যদি এই ছোটখাটো এইগুলো বের করতে বলে পারা যাবে। জি স্যার, একটু প্র্যাকটিস করতে হবে স্যার বাসায় একটু। হ্যাঁ কারো কোনো সমস্যা হবে? আচ্ছা সহজ কঠিন গুলোরেও সহজ করে ভাবলেই দেখবেন সহজ হয়ে গেছে। আচ্ছা আর একটা বিষয় আসো, এখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে একটু বের করা শিখি। হ্যাঁ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো তোমরা একদম করে আসছো সেই 8-9 থেকে নাকি? এই ফিগার 1.29, ফিগার 1.29 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? এটা তোমরা 2 মিনিট সময় দিলাম, তোমরা এটা বের করো। ফিগার 1.29 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? হ্যাঁ এটা এটা চিন্তা করে পরে আমার জানাবা, ঠিক আছে? আচ্ছা 7.2 হ্যাঁ বলো। স্যার, ওইটা কি 7.2 হবে? আমার মুখে মুখে বলো কোনটার সাথে কোনটা প্যারালাল করছো। স্যার 8 আর 4, মানে এটা দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো 8-4 আর একটা হলো 6-12, মানে দুইটা সিরিজ করে পরে দুইটা হলো প্যারালাল। 8-4 আর 6-4। 6-12 স্যার, এই দুইটা হলো স্যার, মানে 8 আর 4 হলো স্যার যোগ করছি, পরে 6 আর 12 যোগ করছি, এইটারে স্যার পরে ঠিক আছে সমাধান করছি। ঠিক আছে থ্যাংক ইউ। তোমরা এই শোনো, তোমরা 4জন 5জন করে গ্রুপ গ্রুপ করো, বুঝছো, গ্রুপ করে করে নিজেরা একটু ডিসকাস করবা। হ্যাঁ কারণ আমি তোমাদেরকে শুধু পথ দেখাই দিচ্ছি, বাকিটা নিজেরা ডিসকাস করবে, বুঝছো। এবং এই বইতে অনেক ক্রিটিক্যাল প্রবলেম আছে, বুঝছো। এইগুলো তোমরা নিজেরা ভাগ ভাগ করে নেবা, ভাগ ভাগ করে নিয়ে তারপরে সলভ করার চেষ্টা করবা। বইতে হিন্স দেওয়া আছে, যদি ওখান থেকে না হয় আমার সাথে আলাপ করবা, আমি অনলাইনে সার্চ দিয়ে দিয়ে তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো। ও যেটা করছে এই পয়েন্টটাকে টান দিয়ে আনলে এইখানে যুক্ত হয়ে যায়। হ্যাঁ যুক্ত হইলে তখন 6 আর 4 আর 8 আর 4 হয়ে যায়। এরপরে এই 6-4 এর যেটা প্যারালালটা সেটা আবার এটার সাথে প্যারালাল হয়ে যায়, তাই না? জি স্যার। আচ্ছা
দেখো আমরা এতদিন জেনে আসছি কি ভোল্টেজ এবং কারেন্টের রেশিও কনস্ট্যান্ট হবে, কিন্তু এই কিছু কিছু ক্ষেত্রে দেখো একটু ব্যতিক্রম হয়। হ্যাঁ, যেমন একটা হলো ভ্যারিস্টর, একটা হলো তোমার ডায়োড। আমরা রেকটিফায়ার করছি না, রেকটিফায়ার, হ্যাঁ ডায়োড। এই ডায়োডের ক্ষেত্রেও তোমার দেখা যায় যে ভোল্টেজ বাড়তে বাড়তে একটা লেভেলে গিয়ে কারেন্ট এরকম শার্পলি উঠে যায়, বুঝছো? হ্যাঁ, তো সব ক্ষেত্রেই তোমার এই লিনিয়ার ইকুয়েশনটাকে ফলো করে না। হ্যাঁ, এই জন্য এইগুলো হলো নন লিনিয়ার, ঠিক আছে, যেটা প্রথমেই আলাপ করলাম। আচ্ছা, এখন আসো আমরা শর্ট সার্কিট আর ওপেন সার্কিট এগুলো নিয়ে এর আগেও কিছু আমরা জানি টুকটাক, যে একটা সার্কিট যদি শর্ট করে দেওয়া হয় সেখানে কারেন্ট ফ্লো কি হয়। যদি একটা সার্কিট শর্ট করে দেওয়া হয়, এই দেখো একটা সার্কিটকে যদি তুমি শর্ট করে দাও, হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে তুমি শর্ট করে দিলা, বা এখানে একটা বাল্ব আছে, এটাকে তুমি শর্ট করে দিলা, তাহলে কি হবে? এখানে রেজিস্ট্যান্সের মান কি হবে? তাহলে কি স্যার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাবেই না, এরকম কিছু? জি স্যার। জি স্যার। বিড়ম্বনার অন্তর নাই, বুঝছো? Anyway, এক্সামের সময় এরকম হলে তখন কি হবে? হ্যাঁ, এক্সাম দেওয়ার সময় তো ভাবা মানে এক্সাম যখন চলবে তখন এরকম আমাদের তোমাদের সেজন্য আমরা ভাবনা করে রাখছি বাবা, যে তোমাদের চাইতে আমাদের তোমাদের প্রতি দরদ কোনো অংশে কম নাই। তোমরা যেটা ভাবতেছো সেটার জন্য অল্টারনেটিভ ভাবনাও আমরা করে রাখছি, বুঝছো? আর পরীক্ষাটা হচ্ছে হলো ওপেন বুক এক্সাম, তোমাকে একটা টাইম দেওয়া হবে, তুমি এর মধ্যে বই, এরপরে অনলাইন হাইটে হাইটে, এরপরে তুমি অ্যান্সার দিয়ে এরপরে তুমি ইমেল করবা স্যারকে, বুঝতে পারছি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তুমি বই দেখে রেখা তুমি অ্যান্সার করবা। কিন্তু জিনিসটা যত সহজ ভাবছো অত সহজ না। এই যে এই বই থেকেই ধরো আমি এই যে 2-3টা প্রবলেম দিয়ে দিলাম, তুমি ওর মধ্যে সার্কিটের সমস্ত নিয়ম কানুন বুঝবা, দেখবা, তারপরে সলভ করবে, বুঝছো? হিন্ট দেখবা, হ্যাঁ দেখা, এরপরে এরপরে বলতে পারো স্যার একজনে তো করবে আর 5 জনে তো ওইটাকে করবে। এটার জন্য অল্টারনেটিভ আমরা বাইরে রাখছি, যে কপি পেস্ট করলে কি হবে, তাহলে সবাইটি বাতিল হয়ে যাবে। আর মূলত তোমাদের ভাই একটা ভালো মার্কস রাখা হয়েছে যাতে তোমরা এইটাই করতে পারো। এরপরে তোমাদের অফলাইনেও আমরা চেষ্টা করবো, যদি অফলাইনে পারি তাহলে অফলাইনে পরীক্ষা দিয়ে নেবো। আমাদের মূল গুরুত্ব থাকবে অফলাইনে, বুঝছো? আচ্ছা আসো এখন আমরা কার্সফ ল, তোমার কার্সফ কারেন্ট ল আর কার্সফ ভোল্টেজ ল। এই ভোল্টেজ লটা তো এতক্ষণ আমরা দেখলাম নাকি, সামেশন অফ সাপ্লাই ভোল্টেজ সমান কি সামেশন অফ ড্রপ ভোল্টেজ, অথবা সামেশন অফ সাপ্লাই ভোল্টেজ এন্ড ড্রপ ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু 0, তাই না? অথবা এভাবে বলতে পারো সামেশন অফ সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু সামেশন অফ ড্রপ ভোল্টেজ। এটা গেল তোমার কার্সফ ভোল্টেজ, কার্সফ কারেন্ট কি, কোন নোডে, হ্যাঁ, বা যে কোনো পয়েন্টে তোমার এন্টারিং কারেন্টের সামেশন সমান আউটগোয়িং কারেন্টে এন্টারিং কারেন্ট আছে কি I1 আর I4, আর আউটগোয়িং কারেন্ট কি আছে I5 I3 I2। তাহলে সেই হিসাবে কি হবে,
যে I1 প্লাস I4 সমান সমান কি হবে I2 প্লাস I3 প্লাস I4 অথবা কোন পয়েন্টে সমস্ত কারেন্টের মানে ইনকামিং এবং আউটগোয়িং কারেন্টের সামেশন সমান সমান কি হবে 0 তাই না? এইটুকু কারো কোনো সমস্যা হচ্ছে এইটুকু বুঝতে? আচ্ছা, যদি এইটুকু বুঝতে আমাদের সমস্যা না হয় তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করে দিলাম। তোমরা গ্রুপ করে নিজেরা এই ইজিলি বুঝতে পারবে। স্ক্রিন দেখা যাচ্ছে দাঁড়াও। এখানে সোর্স ভোল্টেজ কয়টা আছে? এই সার্কিটে দেখো এখানে কি বলছে? The two batteries A and B are connected in parallel and load of 10 ohm resistor is connected across the terminals. A has an EMF of 12 volt and internal resistance of 2 ohm. B has an EMF of 8 volt and 1 ohm. Use Kirchhoff's law to determine the values and direction of the current flowing in each batteries and in external resistance. আচ্ছা, এখানে তোমার ভোল্টেজ সোর্স আছে কয়টা? শোনা যায়? হ্যালো, জি স্যার এখানে ভোল্টেজ সোর্স কয়টা আছে? দুইটা স্যার দুইটা। কি কি? 8 এবং 12 আচ্ছা, আর রেজিস্ট্যান্স আছে 2 ওহম। এটা স্যার কথা কেটে আসতেছে, স্পষ্ট আছে। এখানে কয়টা লুপ আছে? এই সার্কিটে কয়টা লুপ আছে এখন শোনা যায়? জি স্যার। এই সার্কিটে কয়টা লুপ আছে দেখো। দুইটা। ক্লোজ পাথ আছে কয়টা? তিনটা স্যার তিনটা লুপ। আচ্ছা, আমি যদি এখানে 12 ভোল্টের কারণে একটা কারেন্ট ফ্লো করে, সেটা ধরলাম x বা I1 যা ধরো, 8 ভোল্টের কারণে একটা কারেন্ট ফ্লো করে, সেটাকে আমি I2 বা I3 যা ধরি বা y ধরি। এই দুইটা এসে এই পয়েন্টে এসে কি হবে? দুইটা আবার মার্জ হইয়া এদিকে ফলো করবে না? এখন আমি এখানে আমার আননোন প্যারামিটার আছে কয়টা? আননোন প্যারামিটার কারেন্টের ক্ষেত্রে আমার কয়টা আছে? এই 12 ভোল্টের ক্ষেত্রে ধরছি x আর 8 ভোল্টের ক্ষেত্রে y কারেন্ট ফলো করে, তাই না? অথবা তুমি 12 ভোল্টের ক্ষেত্রে I1 ধরো, 8 ভোল্টের ক্ষেত্রে I2 ধরো। জি স্যার, x y আননোন। আচ্ছা, এখন খেয়াল করো, তোমার যদি ইভেন এই লাইনে এই ব্রাঞ্চে যদি তুমি I3 ধরতা, এই ব্রাঞ্চ I3 ধরতা, তাহলে হয়তো তিনটা আননোন প্যারামিটার হইতো না? বা এটা যদি z ধরতা, x y z তিনটা হইতো। জি স্যার। কিন্তু এরা জিনিসটাকে আরো সহজ করে দিয়েছে। এরা করছে কি, এই x আর y কম্বাইন্ড হইয়া মার্জ হইয়া এই a দিয়া এদিকে a e c টাকে
অতিক্রম করে, তাই না? জি, স্যার। এখন খেয়াল করো, তাহলে আমার দুইটা লুপ ধরলি হয়ে যায়, আমার এই সার্কিটে দুইটা লুপ ধরলি হয়ে যায়, হ্যাঁ? কারণ যদি দুইটা আননোন প্যারামিটার থাকে, ওইটা যদি সলভ করতে হয় তাহলে কয়টা ইকুয়েশন তৈরি করতে হয়? দুইটা। দুইটা। যদি তিনটা আননোন প্যারামিটার থাকে তাহলে কয়টা ইকুয়েশন বানানো লাগবে? তিনটা, হ্যাঁ? খেয়াল রাখো, এগুলো কিন্তু যখন সার্কিট সলভ করবা তখন কিন্তু এইসব এগুলো তোমার দরকার হবে। যখন চারটা আননোন প্যারামিটার তুমি ধরলা, হ্যাঁ, যে চারটা লুপ আছে, চারটা আছে, এখানে আমি চারটা আননোন প্যারামিটার আমি ধরছি, এখন সেই ক্ষেত্রে তো কিন্তু তোমার চারটা ইকুয়েশন তখন তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে এরা করছে কি, এরা এইটাকে একটা লুপ ধরছে, ধরে সেক্ষেত্রে তোমার ব্রাঞ্চ কারেন্ট এখানে ধরছে y। আচ্ছা, আমি যদি এখান থেকে শুরু করি -12, হ্যাঁ, তারপরে প্লাস এদিক থেকে ঘুরে আসি, তারপরে এটা কি +8, তারপরে এদিক থেকে আসলে আমার এটা হলো, যেহেতু কারেন্টের ফ্লোটা আমি এদিক থেকে হয়েছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস অন y। এরপরে কারেন্টের ডিরেকশনটা তোমরা এই দিক থেকে এই দিকে দেখো, কারেন্টের ডিরেকশনটা এই দিক থেকে এই দিকে, তার মানে কি এখানে প্লাস টুয়াইস x, একটা লুপ হলো। বুঝতে পারছো? আমি এই যে ভোল্টেজ সোর্সের এই দিকটায় ছোট দিকটায় মাইনাস ধরছি, এই দিকটায় প্লাস ধরছি, হ্যাঁ? আর রেজিস্টারের ক্ষেত্রে যেদিক থেকে কারেন্ট ঢুকবে সেদিকে প্লাস, অন্যদিকে মাইনাস। বুঝছো? তুমি ডিরেকশন যেভাবে দিবা সেভাবে করেই কিন্তু তোমাকে পুরো সার্কিট সলভ করতে হবে। উল্টোপাল্টা আবার ডিরেকশন দিলেই কিন্তু, মানে তুমি ডিরেকশন সার্কিটে দিলে এক ধরনের আর ইকুয়েশন মাইলে আরেক ধরনের, তাহলে কিন্তু মিলবে না। স্যার এই এটা জিনিস ইচ্ছা মতো দিতে পারবো? তুমি দেওয়ার সময় তুমি যেভাবে দিবা সার্কিট সেভাবেই সলভ করবা, তাহলে তোমার মিলবে। যদি তুমি দেওয়ার সময় ভুল দিয়েও থাকো, তখন তোমার কারেন্টের ডিরেকশনটা দেখা যাবে যে মাইনাস চলে আসে, তখন তুমি বলবা যে আসলে ডিরেকশনটা হওয়ার কথা ছিল এই যে, যেমন দেখো এইখানে দেখো y মান আসছে মাইনাস, হ্যাঁ, তখন সে কি লিখছে, the negative sign of y shows that the current is flowing into the 8-volt battery not out of it, হ্যাঁ? তখন তুমি এটাকে আবার ঘুরে দেখবা যে নেগেটিভ সাইন, এটা মানে হইছে যে তোমার যেদিকে তুমি ডিরেকশনটা ধরছো অ্যাকচুয়ালি তার উল্টো ডিরেকশনে হওয়ার কথা ছিল, মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। বুঝতে পারছি? জি স্যার। তার মানে তুমি ডিরেকশন যেভাবে ধরবা প্রথমে, হ্যাঁ, তুমি আননোন প্যারামিটারের ক্ষেত্রে যেভাবে ডিরেকশন ধরবা সার্কিট ওইভাবে সলভ করে আসবা। খেয়াল করো, তাহলে তুমি এইটাকে মাইনাস ধরলা, রেজিস্টারের ক্ষেত্রে যেদিক থেকে কারেন্ট ঢুকবে সেটাকে প্লাস ধরলা, তার ক্ষেত্রে এই -12 ভোল্ট আইসা এই দিক থেকে আইসা প্রথমে আইসা কি +8 ভোল্ট, এরপর এইটা মাইনাস এদিকে প্লাস, কারণ কারেন্টের ডিরেকশন এই দিক থেকে আসছে, তার মানে মাইনাস অন y এই প্লাস 2x সমান 0। এইভাবে গেলে স্যার +12 বল হবে না? যদি যেভাবে গেছিলাম এডিসি। তোমার প্লাস, তুমি তো এইখান থেকে এক জায়গা থেকে শুরু করবে না, যে কোনো এক জায়গা থেকে শুরু করো, বা তুমি যদি এই দিক থেকে শুরু করো, এই দিক থেকে এই যে -8 ভোল্ট, এখান থেকে শুরু করো, -8, এই দিক থেকে আসবে +12, এদিক থেকে আসবে -2x, এই দিক থেকে আসবে +1y, যে কোনো সোর্সের যে কোনো একদিক থেকে শুরু করবো না? স্যার যে দিক থেকে শুরু করা হবে ওইটা প্লাস হবে না স্যার? যদি প্লাস ধরে করো তাহলে অন্যদিক মাইনাস, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি ওই মাইনাসটাই কমন নিলে আমার এক কথাই ঠিক। তুমি এই দিকে প্লাস ধরছো তো, তাহলে করো এইদিকে প্লাস ধরো, তাহলে এই বড় দিক মাইনাস। স্যার রেজিস্ট্যান্স তো কারেন্ট যেদিকে আছে ওইদিকে পজিটিভ হবে না? হ্যাঁ হ্যাঁ, এখন তুমি এই সোর্সের আর ক্ষেত্রে ভোল্টেজ যেদিকে আমি তুমি, নেগেটিভ প্রান্ত পাইলে নেগেটিভ, হ্যাঁ বলো, আর ভোল্টেজটা আমি ব্যাটারি নেগেটিভ প্রান্ত পাইলে নেগেটিভ, পজিটিভ প্রান্ত পাইলে হ্যাঁ। পজিটিভ। এখন আমি যেটাকে ফলো করি, তোমার বইতে কিন্তু আমার এইটা উল্টো ভাবে লেখা, মানে ঘুরে ফিরে সেম, কারণ কি তুমি যেটা বলতেছো আর আমি যেটা বলতেছি ওই মাইনাসটা কমনলি একই কথা। তুমি বলতেছো ছোট দিক থেকে প্লাস ধরবা, বড় দিকে মাইনাস ধরবা, ধরলে তাহলে এই আইসা এই বড় দিকে মাইনাস, এইদিকে প্লাস, হ্যাঁ, তাহলে এইটা কি হবে, তখন কারেন্টের ডিরেকশন যেদিক থেকে ঢুকবে তখন সেদিকটা হবে মাইনাস, অন্যদিকে হবে প্লাস।
বুঝতে পারছি? জি স্যার। ছোট প্রান্তকে নেগেটিভ ধরলে আর বড় প্রান্তকে পজিটিভ ধরলে কারেন্টের ডিরেকশন যেদিক থেকে ঢুকবে ওইটা হবে মাইনাস। হ্যাঁ, আর যদি ছোট প্রান্তকে প্লাস ধরো, এই প্রান্তকে মাইনাস ধরো, তার কারেন্ট যেদিক থেকে ঢুকবে সেদিকে ধরো প্লাস, অন্যদিকে মাইনাস। ঘুরে ফিরে দেখবে রেজাল্ট সেই নিয়ে আসবে, কারণ ওই মাইনাসটাকে কমন নিলেই তোমার আবার আগের দিকে চলে যাবে। বুঝছো? জি আচ্ছা, আমি যেটা করে করে স্বাচ্ছন্দ্য ফিল করি, এটা তোমাদের, তোমরা এটা নাও করতে পারো, তোমরা তোমাদের স্টাইল ফলো করতে পারো, আপ টু ইউ। হ্যাঁ, আমি এই ছোট দিকটার মাইনাস ধরি সবসময়, আর যেদিক থেকে কারেন্ট ঢোকে রেজিস্টারে সেদিক থেকে আমি প্লাস ধরি। তাহলে -12 ভোল্ট, এই দিকে +8 ভোল্ট, এই কারেন্ট যেহেতু এই দিক থেকে ঢুকতেছে, তারপরে এটা হবে মাইনাস, কারণ লুপ তো একদিক থেকে ঘুরে আসবা। হ্যাঁ, এমন যেন না হয় যে এই দিকে শুরু করে আবার এই দিকে ঢুকলাম। -12 +8, এরপরে -1 y plus 2x সমান 0। ঠিক আছে? দেখো আমার কথার সাথে তোমাদের এটা মিলে কিনা। আচ্ছা, পরের গ্রুপের ক্ষেত্রে এখন তোমার আরেকটা ইকুয়েশন বানাইতে হবে না নাকি? জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের একজন ফ্রেন্ড ধরলো এই 12 থেকে শুরু করে 12, এই এ, এইটা হইয়া 10 হইয়া, এই 2 হইয়া আবার এখানে শেষ হলো, সে ধরলো এইটা। আরেকজন বললো না আমার 12 পছন্দ না, আমার 8 পছন্দ, আমি এইটা ধরবো। এই 8 থেকে শুরু করিয়া এই এ হইয়া 10 হইয়া অন হইয়া আবার এখানে শেষ করলো, যে কোনটা ধরলেই হবে। বুঝছো? যে যেটা দিয়ে সলভ করে কোনো সমস্যা নেই। আচ্ছা, বইতে আছে যেহেতু 8 ধরি, আমরা 8 ধরি। এইখানে কি আছে -8 আইসা কারেন্ট যেহেতু এদিক থেকে ঢুকছে, তাহলে +10 into x plus y প্লাস অন y, কারণ কারেন্ট যেহেতু এদিক থেকে ঢুকছে, আমি তো এদিক থেকে ঘুরে আসতেছি, প্লাস অন y সমান 0। এখন এইগুলোর যোগ বিয়োগ করার পরে 1 নাম্বার ইকুয়েশন পাইছি, 2 নাম্বার ইকুয়েশন পাইছি, না? দেখো 1 নাম্বার আর 2 নাম্বার দুই ইকুয়েশন পাওয়া গেছে না এই যোগ বিয়োগ করার পরে? জি স্যার। আচ্ছা, দুইটা ইকুয়েশন পাইলে এখন সমাধান করলে মিলে যায় না? জি। আমরা যদি সমাধান করি, সমাধান করলে মিলে x আর y মান বের হয়। হ্যাঁ, জি স্যার, বের হবে। বের হবে। এখন এই সমাধানের তো বহু ওয়ে আছে। তোমরা যে কোনো পদ্ধতি সমাধান ফলো করতে পারো। ওই ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধানটা কি তোমরা জানো? ম্যাট্রিক্স পদ্ধতিতে ওই যে নির্ণায়কের মাধ্যমে যে করি আমরা ডিটারমিন্যান্ট বের করি। হ্যাঁ স্যার, ওইটা তিনটে ইকুয়েশনের জন্য সহজ হয় আর কি, এটা দুই একটার জন্য। এই যে দেখো, কারণ আমরা ওই যে যোগ বিয়োগের মাধ্যমে ওই যে সমাধানটা ওটাও করতে পারি, যে একবার x এর দিকটা সমান করে
আচ্ছা আমরা কিন্তু এই যে সমাধান যে বের করার এটার কয়েকটা পদ্ধতি তো আমরা এর আগে শিখে আসছি নাকি? হ্যাঁ, আমরা এই ম্যাট্রিক্স পদ্ধতিটা একটু শিখে রাখি তাহলে সুবিধা হবে, না? খেয়াল করো এখানে কয়টা ইকুয়েশন আছে? দুটো ইকুয়েশন আছে না? x plus by সমান c dx plus uy সমান f। হ্যাঁ, জি স্যার। দেখা যাচ্ছে? জি আমার মনে হয় এটা অনেকে জানো, তারপর একটু দেখে রাখো যে আমরা এইখানে এই যে ম্যাট্রিক্স ফর্মেশনটা তৈরি করি, কনস্ট্যান্টটাকে রাইট সাইডে রাখি, আর এই যে সহগ x আর y সহগটাকে, হ্যাঁ, এইটা দিয়ে আমরা একটা ডিটারমিনেন্ট তৈরি করি। dl সমান সমান x আর y সহগ কি আছে? a b d e, তাই না? আচ্ছা, তাহলে a মাইনাস bd। এখন খেয়াল করো যে আমার যখন x এর ভ্যালু বের করব, x এর ভ্যালু যখন বের করব তখন আমি এই x এর সাথে কি আছে? সহগ a আর d, এই কলামটা না? x এর সাথে সহগ কি a আর d, এই কলামটা না? জি খেয়াল করতেছো? জি স্যার। আচ্ছা, এইটা রিপ্লেস হইবে হলো এই যে তোমার রাইট সাইডের যে কনস্ট্যান্ট আছে c আর f, এটা দিয়ে রিপ্লেস হইবে। তাহলে এটা হলো আমার ডেলন, মানে x এর ক্ষেত্রে যখন ভ্যালু বের করব তখন আমার ডেলনটাকে দরকার হবে। হ্যাঁ, বুঝতে পারছো? যখন y এর ভ্যালু বের করব তখন আমার কোন কলামটা বাদ যাবে? এই b আর e কলামটা বাদ যাবে। তখন এই b আর e, b e এই সেকেন্ড কলামটা এইটা রিপ্লেস হইবে কার দ্বারা? c আর f দ্বারা। যখন আমি y এর ভ্যালু বের করব এটা হবে আমার ডেল 2। হ্যাঁ, বুঝছো? এখন x সমান সমান কি হইবে? ডেল 1 ডিভাইডেড বাই ডেল, y সমান সমান কি হইবে? ডেল 2 ডিভাইডেড বাই ডেল। এই একদম সহজ না? আচ্ছা, আমরা এরকম একটা প্রবলেম দেখি। এই দেখো এক্সাম্পল 2.2। তাহলে এই ক্ষেত্রে তোমার i1 আর i2 সহগ আছে কি কি? 4 আর -3, 3 আর -5, এই তো। আর কনস্ট্যান্ট আছে 1 আর 2। এখন যখন আমি i1 এর মান বের করব তখন এই 4 আর 3 এটা রিপ্লেস হইবে কার দ্বারা? 1 আর 2 দ্বারা। যখন ডেল 2 বের করব তখন এই -3 আর -5 রিপ্লেস হইবে 1 আর 2 দ্বারা। বের হওয়ার পরে তোমার ডেল 1 আর ডেল 2 মান বের হলো। এখন i1 সমান সমান কি হবে? ডেল 1 ডিভাইডেড বাই ডেল, আর i2 সমান সমান কি হবে? ডেল 2 ডিভাইডেড বাই ডেল। কি পারা যাবে না এই পদ্ধতি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন ওইখানে দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে করছি। আমরা যদি তিনটে ইকুয়েশন হয় তাহলে পারা যাবে না? তিনটে ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট বের করতে পারবো না? পারবো কি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, নির্ণয় পদ্ধতি তো আমরা ভুলে যাইনি, তো ভুলে গেছি? যদি ভুলে না যাই তাহলে আমরা এখন দুই একটা লুপ অ্যানালাইসিস সলভ করি। খেয়াল করো এই সার্কিটটা খেয়াল করো। এখানে যদি আমাকে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলে আমার কি কি করতে হবে? স্যার তিনটে ইকুয়েশন প্রথমে সে
এইটার উপরে তিনটে ইকুয়েশন তৈরি করতে এই টোটাল রেজিস্ট্যান্স বের করে এই 5 ভোল্ট কারেন্ট, হ্যাঁ, এই যে কারেন্টটা সেটা এসে এই পয়েন্টে এসে, হ্যাঁ, ভাগ হয়ে যাবে, একটা যাবে 3 দিকে, একটা যাবে 2 দিকে, নাকি? এরপরে এই কারেন্ট এসে আবার দিলে ভাগ হবে, এই কারেন্ট এসে দিলে ভাগ হবে, হ্যাঁ, হয়ে এরপরে প্রত্যেকটা কারেন্ট বের হবে। এখন এটা হলো আমরা এতক্ষণ যে রূপ জেনে আসছি, বুঝছো? এখানে আরো একটা পদ্ধতিতে সলভ করা যায়। কিরকমের যায় খেয়াল করো। আমি এই যে লুপ আছে না, লুপ মেশ কয়টা এখানে? তিনটা স্যার। আর তিনটা লুপ কয়টা বলতে পারবা? লুপ চারটা স্যার। সাতটা স্যার। স্যার সাতটা স্যার। দেখি, একটা, দুইটা, তিনটা মেশ আছে, 4টা, 5টা, 6টা, 7টা। আচ্ছা, অন্যরা কি বুঝতে পারতেছো না? তারা এমনি হাউ করতেছো কোনটা? দেখো এইখানে আমি করছি কি, এই লুপের মধ্যে বা মেশের মধ্যে একটা কারেন্ট ঘুরছে। এই কারেন্টটা কিন্তু বাস্তব অর্থে গিয়ে আবার ভিন্ন হয়ে যেতে পারে। আমি এই মেশের মধ্যে একটা করে কারেন্ট ঘুরছে, হ্যাঁ, বাস্তবে যখন আমি মাল্টিমিটার ধরবো তখন কিন্তু এটা গিয়া আমার ওই যোগ বিয়োগ করে এরপরে ফাইনাল রেজাল্ট বের হবে। কারণ এটা যে ধরছি এখানে ব্রাঞ্চ কারেন্ট গিয়ে ভিন্ন হয়ে যাবে, কারণ I1 I3 যোগফল গিয়ে ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত। এনিওয়ে, আমি প্রথমে এক একটা মেশে এক একটা কারেন্ট ধরে নিছি, হ্যাঁ, আমি জানি না তিনটা আননোন কারেন্ট আমি ধরে নিছি। তাহলে কি আমার কোনো সমস্যা আছে? আমি ধরে নিছি। এর আগে আমরা ব্রাঞ্চে কারেন্ট ধরছি না, এখন আমি তিনটা মেশে তিনটা কারেন্ট ধরছি, নাকি? জি স্যার। আচ্ছা, যদি তাই হয় তাহলে ধরো এই যে ফার্স্ট লুপটা হচ্ছে আমি I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3। খেয়াল করো, এখন আমি ওই যে কারশফ ভোল্টেজ ল, ওনারে কিন্তু আমি বলবো না, কিন্তু ওনারে আমার লাগবে এই ইলেকট্রিক সার্কিট সলভ করতে যে কোনো জায়গায় দেখতে দরকার হবে। আর এই কারশফ কারেন্ট ল খেয়াল করো, আমি যদি এই লুপটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে প্রথমে কি হচ্ছে -5 প্লাস অন ইনটু I1 প্লাস 3 ইনটু 3 ইনটু কি হবে এখানে I1 কারেন্ট। এখানে খেয়াল করো, I1 কারেন্টটা এই দিক থেকে ঘুরতেছে আর I3 কারেন্টটা এই দিক থেকে ঘুরতেছে। এখন যেহেতু তুমি এই লুপ ধরছো, তাহলে ধরে নিতে হবে তোমার I1 কারেন্টটা বড়, নাহলে তো তোমার এই লুপটা ফুলফিল হয় না। হয় এখন একটা কারেন্ট এদিক থেকে ঢুকতেছে আর একটা কারেন্ট নিচ থেকে উপর দিকে ঢুকতেছে, তাহলে এই 3 এর মধ্যে দিয়ে কারেন্ট পাস হবে কি? বলো, কি পরিমাণ কারেন্ট পাস হবে? 3 ওহমের মধ্য দিয়ে একটা হলো উপর দিক থেকে নিচের দিকে নামতেছে কারেন্ট, আর একটা হলো নিচ দিক থেকে উপর দিকে উঠতেছে। তাহলে 3 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস হবে? স্যার I1 মানে I1 মাইনাস I3, এক্স্যাক্টলি I1 মাইনাস I3। যেহেতু আমি এই I1 এর লুপটাকে কনসিডার করতেছি, সো আমি I1 টাকে বড় হিসেবে ধরে নেব। তাহলে 3 ইনটু I1 মাইনাস I3, এরপরে প্লাস 2 ইনটু কি হবে? I1 মাইনাস I3। গুড। এরপরে আসো তোমার এই I3 এই লুপটাকে কনসিডার করো, into I3 minus I1 plus 2 into I3 plus on into I3 minus I2 হয়ে গেল, নাকি? হ্যাঁ, একটু রিপিট করবেন কথাটা? এরপর পরের লুপটাকে কনসিডার করো, I2 এই নিচের লুপটাকে কনসিডার করো। আচ্ছা, আবার শোনো, প্রথমটা হলো আমি I1 ধরছি, তাহলে -5 প্লাস on into I1 প্লাস 3 into I1 minus I3 প্লাস 2 into I1 মাইনাস I1 minus I2। পরেরটার ক্ষেত্রে কি হবে?
পরেরটার ক্ষেত্রে হলো এই i3 এটা হলো প্লাস 3 ইনটু i3 মাইনাস i1 প্লাস 2 ইনটু i2 প্লাস 1 ইনটু i3 মাইনাস i2, কারণ i2 টা এদিকে যাচ্ছে, i3 টা এদিকে যাচ্ছে, তাই না? গেল। এই নিচের লুপটার ক্ষেত্রে কি হবে? প্লাস 2 ইনটু i2 মাইনাস i1, কারণ আমরা i2 কারেন্টটাকে ধরতেছি, প্লাস 1 ইনটু i2 মাইনাস i3 প্লাস 4i2, তাই না? ইকুয়েশনের ক্ষেত্রে কি i3 ইনটু 2 ইনটু i3 হবে কি নাকি? তুমি যে কারেন্টটাকে ধরবা সেইটা হিসাবেই তুমি সলভ করে আসবা, বুঝছো? এখন তিনটা ইকুয়েশন হয়েছে না? আচ্ছা, জি স্যার। আচ্ছা, তিনটা ইকুয়েশন হইলে আমরা এইটাকে যোগ বিয়োগের পরে তিনটা ইকুয়েশন বানানো পারবো না? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা ম্যাট্রিক্স ফর্মুলায়ও আমরা এটাকে সলভ করতে পারি, অথবা আমরা নরমাল সমাধানে সলভ করতে পারি। এখন খেয়াল করো, এখানে আবার কিছু আমরা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, কিছু ক্রিটিক্যাল পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। বলবা স্যার এই ক্ষেত্রে কিছু ট্রিক্স তোমার পরীক্ষার ক্ষেত্রে যাতে তুমি কুইকলি একটা প্রবলেম সলভ করতে পারো, সেই জন্য আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি না, যে তাড়াতাড়ি যেন সলভ হয়ে যায়। জি স্যার। আচ্ছা, এই 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 সার্কিটটা খেয়াল করো, আমরা তো একটা প্র্যাকটিক্যাল আগে দেখে আসলাম, এখন এইটা খেয়াল করো। এইটার ক্ষেত্রে কি হবে? প্রথম ইকুয়েশন কি হবে বলো? প্রথমটার ক্ষেত্রে আমি E1 থেকে যদি শুরু করি তাহলে E1 প্রতিনিধিত্ব হলে I1 R1 খেয়াল করো, প্রথমটা যদি আমি এই ছোট সাইজ নাকি প্লাস, তাহলে এই এই রেজিস্টারের ক্ষেত্রে কি হবে? প্লাস। শুরুর দিকটা কি হবে? প্লাস। আমি কিন্তু আগেও বলে আসছি যে তুমি যদি এই ছোট দিকটা প্লাস ধরো তাহলে এই দিকটা হবে প্রথমে মাইনাস, রেজিস্টারের শুরুতে কারেন্ট ফ্লোর শুরুতে মাইনাস। যদি এই দিকটা মাইনাস ধরো তাহলে এইখানে ধরো প্লাস। এর কারো কোনো কনফিউশন আছে? তাহলে মাইনাস E1 প্লাস R1 ইনটু কি হবে? I1 R4 প্লাস প্লাস R4 ইনটু কি হবে? R4। এখন তুমি যদি মাইনাসটাকে কমন নাও তাহলে কিন্তু এই সার্কিট এই ইকুয়েশনের মতো হয়ে গেল, বুঝতে পারছো? তোমার দুইটার মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই, ভাঙলে গিয়ে এই একই পদ্ধতি হয়ে যাবে। দেখো, ওই আমি যেটা বলছি না, এরা পরে আবার করছে কি এই মাইনাস কমন নিয়ে এই একই ভাবে বানাইছে। আমি শুরুতে যেভাবে করে আসছি এটা দ্বিতীয়টা কিন্তু একই হয়েছে। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে কি হবে? লুপ। আমি বলছি যে আমি যেহেতু এই ছোট দিকটায় মাইনাস ধরি তাহলে আমার রেজিস্টারের ক্ষেত্রে যেদিকে কারেন্ট ঢুকবে সেদিকে প্লাস ধরবো, তাহলে সেই হিসাবে আমার i2 এর ক্ষেত্রে কি হবে? এদিক থেকে প্রথমে হবে কি R4 ইনটু i2 মাইনাস স্যার I1 i1 প্লাস R2 ইনটু কি হবে?
I2 আর প্লাস R5 ইনটু I2 minus I3. I2 মাইনাস I3 দেখো এইটা হইছে দেখো এরা আবার এরা করছিল কি এরা কিন্তু ওই কে একজন বললো না যে স্যার এই ছোট দিকটায় প্লাস ধরবো ওরা কিন্তু ওই পদ্ধতি ফলো করে আসছে সেজন্য আবার ওরা করছে কি এই মাইনাস কমন নিয়ে ওই যে আমরা যেটা বলছি সেইটাকে আবার বানাইছে আমি বুঝতে পারছো আচ্ছা লুপ 3 ক্ষেত্রে দেখো তুমি এই দিক থেকে ধরো তাহলে প্লাস R5 ইনটু I3 মাইনাস I2 প্লাস R3 ইনটু I3 এরপর ঘুরে গিয়ে প্রথমে হবে কি প্লাস কারণ এই দিকটা যদি মাইনাস ধরো উপর দিকে প্লাস না তাহলে তুমি তো এই দিকে ঘুরে আসতেছো তাহলে প্লাস E2 হ্যাঁ আচ্ছা এখন আমি একটা জিনিস বলে রাখি কেউ একজনে ভুলে কারেন্টের এই লুপের এই ডিরেকশনটা এই দিক না দিয়ে এই দিকে দেবো এইরকম এই দিকে দেবো কারণ সে মনে করলো যে এইখানে সোর্স আছে আমি ডিরেকশন এই দিকে দেবো এটা কি তার ভুল হবে এই যারা এই করবো না মিউট করে রাখো কেউ একজন ভুলে সেই এই লুপের ডিরেকশনটা এইভাবে করে এসে দিল দিয়ে সেইভাবে সে সলভ করবে এটা কি তার ভুল হবে তাহলে কি ভুল হবে না স্যার, স্যার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তখন মাইনাস হবে আর কি স্যার, মাইনাস I3 R3 হবে। বাকিটা সার্কিটের চাইতে ওদের আর কি ডিরেকশনটা চেঞ্জ হবে তখন রেজাল্ট কিন্তু সেমই আসবে তখন R5 এর ক্ষেত্রে কারেন্ট হবে I2 প্লাস I3 বুঝতে পারছো তখন এই দিক থেকে এইভাবে আসবে আর এইটা হবে মাইনাস হ্যাঁ বুঝতে পারছো ইকুয়েশন গিয়ে তখন ওইভাবে তুমি যেদিকে ডিরেকশন ধরবা তুমি সেইভাবে করে সলভ করবা মাইন্ড ইট তাহলে তোমার অঙ্ক মিলবে তুমি ডিরেকশন যেভাবে ধরে আসবে সেভাবে করেই সলভ করবা এখন কেউ একজন ভুলে না সে জানে শুনে সে বললো যে না আমি এটা করব না আমি এই দিক থেকে ধরব তাহলে তোমার R5 এর করসপন্ডিং কারণ দুই দিক থেকেই কারেন্ট ঢুকতেছে তাহলে R5 এর করসপন্ডিং কারেন্টটা কি হবে I2 প্লাস I3 তাহলে কিন্তু কি মিলবে আর তুমি যদি এই ক্ষেত্রে মুখস্থ করে আসো আমি দেখি তো মুখস্থ করলাম তাহলে কিন্তু বিপন্ন দিয়ে তুমি কারণ ইলিগাল বিষয়টা কিন্তু মুখস্থ কোনো কিছু নাই আমি সবসময় বলি ইলিগাল বুঝতে হলে তিনটে খেল ভালো লাগে কাজ ভোল্টেজ বা কাজ কারেন্ট আর কিছু লাগে না বুঝা গেছে আচ্ছা আমরা এখন বইটা ধরা আছে সেভাবেই আগাই নাকি তাহলে আমরা তিনটা লুপ পাইছি না জি স্যার আচ্ছা তিনটা লুপ পাইলে তিনটা ইকুয়েশন পাইছি না লুপ 2 লুপ 1 লুপ 3 তিনটা ইকুয়েশন পাইলাম না আচ্ছা এখন এই তিনটা লুপ থেকে খেয়াল করো এই তিনটা লুপ থেকে আমরা যে তিনটা ইকুয়েশন পেয়েছি এইটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মুলায় সাজাই হ্যাঁ ওই যে আগে যে ম্যাট্রিক্স শিখে আসলাম কয়ঘন্টা শিখলাম কি সাজানো যাবে না জি স্যার যাবে আচ্ছা ম্যাট্রিক্স ফর্মুলায় সাজানোর পরে দেখো I1 I2 I3 সহগুলোকে একদিকে নি আর E1 E2 E3 তো আমার রাইট সাইডে চলে আসলো কি ঠিক আছে জি স্যার আচ্ছা এখন খেয়াল করো এই যে ম্যাট্রিক্সটা এর মধ্যে কোনো একটা মিল খুঁজে পাও এই ম্যাট্রিক্সের মধ্যে কোনো একটা মিল খুঁজে পাও দেখো তো খেয়াল করো এই যে প্রথম কলামটা প্রথমে আছে কয়টা রেজিস্টার যে কয়টা ওই লুপে যে কয়টা রেজিস্টার সবগুলো যোগফল ওই মেশে যে কয়টা রেজিস্টার আছে সবগুলো যোগফল খেয়াল করো
আছে কিনা? যাও এই যে উপরে আই দেখো এখানে সরি এটা এখানে নাই ভালো করে এইটাই আমরা তারপরে হলো এই সার্কিটটা ভালো করে আসে না এই কারণে এটা বোঝা যাচ্ছে না। এরপর দেখো যে সেকেন্ড যে দুইটা ওই কলামের অন্য দুইটা যে ভ্যালু আছে সেখানে কি হবে দুইটা লুপের মাঝখানে যেটা মিউচুয়াল রেজিস্টার আছে মিউচুয়াল রেজিস্ট্যান্স যেটা আছে দুইটা মেশের মাঝখানে সেইটার এটার সাথে মাইনাস থার্ডেও একই যে দুইটার মাঝখানে যেটা মিউচুয়াল আছে সেইটার সাথে মাইনাস এন্ড বোঝা গেছে কি মিল আছে? জি স্যার। আচ্ছা কলাম 2 তেও দেখো যে প্রথম যে ভ্যালুটা সেটা হলো দুইটা লুপের মাঝখানে যে মিউচুয়াল আছে সেটা মাইনাস আর শেষেরটা হলো দুইটা লুপের মাঝখানে যে মিউচুয়াল আছে মিউচুয়াল মানে দুইটার মাঝখানে যেটা আছে সেটা মাইনাস আর মাঝখানে যেটা আছে সেটা হলো ওই লুপে ওই মেশে যে কয়টা রেজিস্টার আছে সবগুলোর যোগফল। 3 নাম্বার কলামে দেখো কি আছে যে প্রথম যে রেজিস্টার মানে মিউচুয়াল যেটা আছে সেটা মাইনাস দ্বিতীয়টার ক্ষেত্রে মিউচুয়াল যেটা আছে সেটা মাইনাস আর 3 নাম্বার যেটা আছে সেটা হলো যতগুলো রেজিস্টার আছে সবগুলোর যোগফল। কি একটা মিল খুঁজে পাওয়া গেছে না শর্টকাট? পাওয়া গেছে স্যার এই একটু দেখতে হলে ভালো করে বুঝতে পারতাম। ইকুয়েশনটা এখানে দেয়া নেই স্যার। খেয়াল করো প্রথম আমরা তো এই যোগ বিয়োগ গুণ ভাগ করে তিনটে ইকুয়েশন তৈরি হয়েছে না হ্যাঁ এখন ম্যাট্রিক্স যখন আমরা সাজাই ম্যাট্রিক্স সাধারণত আমরা শিখে আসছি নাকি ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা এইমাত্র দেখে আসলাম না যে কিভাবে ডিটারমিন্যান্ট বের করতে হয় ডিটারমিন্যান্ট বের করে কিভাবে আমরা ওই যে x y ভ্যালু বের করছি দেখে আসলাম না দেখাইলাম না? জি স্যার। আচ্ছা এটাকেও তো তাহলে আমরা এই তিনটে ইকুয়েশন থেকে তো ম্যাট্রিক্স ফর্মে সাজাতে পারি তাই না? জি স্যার। এখন তুমি এইরকম ভাঙে করে আসতে সময় লাগবে না, তুমি একটা কাজ করতে পারো, তুমি ওই সার্কিট দেখে সাথে সাথে ম্যাট্রিক্স সাজাই ফেলাইতে পারো, তাহলে তোমার টাইম কম লাগবে, তুমি তোমার বন্ধু থেকে 5 মিনিট আগে প্রবলেম সলভ করতে পারবা। তুমি কি করবা, তুমি ওই প্রথম কলামে যে টোটাল সাম অফ অল রেজিস্ট্যান্স সেটাকে তুমি প্রথম বসাই দেবা প্রথম লুপে যা আছে, এরপরে মাইনাস হয়ে গেল মিউচুয়াল রেজিস্ট্যান্স যেটা আছে সেটা মাইনাস, আর হবে মিউচুয়াল রেজিস্ট্যান্স যেটা আছে সেটা মাইনাস। দ্বিতীয় কলামেও একই ভাবে প্রথমে বসানো হলো মিউচুয়াল রেজিস্ট্যান্স যেটা আছে প্রথম লুপের সাথে দ্বিতীয় লুপের, আর মাঝখানে বলবে কি তোমার যতগুলো রেজিস্ট্যান্স আছে সেগুলোর যোগফল, থার্ডে কি মিউচুয়াল রেজিস্ট্যান্স সেটা মাইনাস হবে। তিন নাম্বার কলাম ওইভাবে। এখন দেখো যে আমরা এই প্রবলেমটা যে করছি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের বসানো ঠিক আছে কিনা, এখানে টোটাল রেজিস্ট্যান্স কত, এই যে 1 যোগ 3 যোগ 2 নাকি? জি স্যার। হ্যাঁ বুঝো কিন্তু আমার আর মানে হলো আমার এটা সেলফ রেজিস্ট্যান্স, যেটা আর অন বসানো হয়েছে, আর 2 1 হলো মিউচুয়াল রেজিস্ট্যান্স, 2 এর একে মাঝখানে মিউচুয়াল রেজিস্ট্যান্স। পরে ফোন দিচ্ছি, পরে ফোন দিই। এখানে আর অন মানে হলো আমার সেলফ রেজিস্ট্যান্স, ওইটুকু যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোর যোগফল। আর অন দেখো তোমার এখানে 1 3 আর 2 যোগফল কত 6 হয়েছে। জি স্যার। আর R21 মানে হলো এই 2 নাম্বার লুপ ধরতে এটাকে নিচটাকে এই 1 আর 2 এর মিউচুয়াল কত আছে, হ্যাঁ 2, তাহলে এটাকে মাইনাস করে দেব -2, বুঝছো? আচ্ছা আর
জি স্যার শোনা যাইতেছে। হ্যাঁ স্যার কথা নয় কেটে কেটে আসে তেমন কিছু। আবার বলি, তোমার প্রথম আমরা যে ম্যাট্রিক্সটা তৈরি করলাম, হ্যাঁ, সেখানে প্রথমে কি আমার যতগুলো এই প্রথম রূপে যতগুলো রেজিস্টার আছে তার যোগফল, তাই না? এত দেখাইলাম না? শোনো, স্যার এইটাকে বলে আর অন, মানে আমার এক নাম্বার রূপে যত রেজিস্টার আছে সবগুলোর যোগফল, এটাকে বলে সেলফ রেজিস্ট্যান্স। তাহলে এখানে কত আছে? 1 + 3 + 2 6 হইছে? 6 বসাইছেরা, দেখছো? জি স্যার। আচ্ছা, এরপর হলো R21, মানে হলো 1 আর 2 এর মাঝখানে আমার মিউচুয়াল রেজিস্ট্যান্স কত আছে? তার আগে মাইনাস বসাইতে হবে। কত আছে মিউচুয়াল রেজিস্ট্যান্স? 2 তাহলে -2 হইবে নাকি? এরপরে R31 মানে কি? 1 আর 3 এর মাঝখানে মিউচুয়াল রেজিস্ট্যান্স কত আছে? 3 তাহলে -3 হবে। এখন 2 নম্বর লুপে আসো, 2 নম্বর কলামে আসো। 2 নম্বর কলামে আর অন 2 মানে কি? 1 আর 2 এর মাঝখানে মিউচুয়াল রেজিস্ট্যান্স কত? 2 -2 বসছে। সেলফ রেজিস্ট্যান্স কত আছে এই লুপে? বলো। R2 কত? 7 7। এরপরে R3 কত? 2 আর 3 এর মাঝখানে মিউচুয়াল কত আছে? 1 হ্যাঁ, অন। তাহলে অনেক আগে মাইনাস করবে, -1। এখন আসো 3 নম্বর কলামে। 3 আর 1 এর মাঝখানে 1 আর 3 এর মাঝখানে মিউচুয়াল কত আছে? 3 -3। তারপরে 3 আর 2 এর মাঝখানে মিউচুয়াল কত আছে? স্যার 1 তাহলে -1। আর R3 কত হবে? স্যার 6 6। এখন এইটুকু ম্যাট্রিক্সে এইটুকু বসানোর পরে তোমার বের করা একদম ইজি না? এখন শুধু নির্ণায়ক পদ্ধতি অবলম্বন করবা আর এই যে ভাগ করবা একটা দিয়ে বের করে ফেলাবা, এই তো নাকি? স্যার এভাবে শর্টকাট করলে মার্ক কি কম দিবেন? কোনো আর মার্ক বেশি পাবা, তুমি এত মেধাখারাই করতে পারছো, বুঝছো? এটা তোমার ওই যে 9 10 বা ইন্টারমিডিয়েট না, যে তুমি কি বলে যে লিখবা যে অ্যানসার এত উত্তর যাচাই করে পেয়েছি, এগুলো এটা ইউনিভার্সিটি লেভেল। এখানে তুমি যদি সারা পৃষ্ঠা কাটাকাটি করে এসে একটা অ্যানসার দিলে বলতে পারো যে আমার এই রেজাল্ট আসছে, তার মানে তুমি নিশ্চয়ই এখানে মাথা খাইছো। এখানে তোমার মুখস্থ চাইতে তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার এগুলো বেশি করা হয়। বুঝতে পারছি তুমি কত তাড়াতাড়ি প্রবলেম সলভ করলা, তুমি কত স্মুথলি একটা জিনিসকে ক্যাচ করলা। আবার তুমি 5 পৃষ্ঠা পড়ে দেখা গেল অ্যানসার মিললো না, তুমি 0 পাইলা, এই লেভেল না এটা। বারবার এখন এই ধরনের প্রবলেম আসলে হ্যাঁ, তাহলে আজকে ক্লাসে আমরা কি দেখলাম বলো? প্রথম হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শিখছি, ওহমস ল, তারপরে হলো তোমার লিনিয়ার নন লিনিয়ার সার্কিট, এরপরে মেশ লুপের পার্থক্য, বাইলেটারাল ইউনিল্যাটারাল পার্থক্য, তোমার কেভিএল, এরপরে ব্রাঞ্চ কারেন্ট বের করা শিখছি। আর কি লাস্টে শিখলাম কি তোমার ম্যাক্সওয়েল লুপ কারেন্ট মেথড, এটাও শিখলাম নাকি? হ্যাঁ, তোমাদের এরপরে ক্লাসে নোডাল অ্যানালাইসিস আলোচনা করা হবে, সুপারপজিশন থিওরেম আলোচনা করা হবে, থেভেনিনস থিওরেম আলোচনা করা হবে। কালকে আমি 9টা থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি সিআর জানাই দেব। আজকে লাস্ট ক্লাসে আলোচনা 39 সিআর স্যার আসি। হ্যাঁ